ওয়েলকাম টু ইউ অন ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকের টপিক লুসেন্টের জেনারেল নলেজের ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন। আগের ভিডিওতে ফিজিক্সের হিটের পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবে, তারপর হিটের পার্ট 2। ঠিক আছে, তো আজকে শুরু হচ্ছে হিট বা তাপ এর দ্বিতীয় অধ্যায়। প্রথমে বলেছে চেঞ্জ অফ স্টেট। স্টেট মানে অবস্থার পরিবর্তন। ঠিক আছে, স্টেট মানে অবস্থা আর চেঞ্জ মানে পরিবর্তন। ওকে, কি বলেছে? অ্যানি ম্যাটেরিয়াল ক্যান রিমেইন ইন অ্যানি অফ ইটস থ্রি স্টেট, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। যে কোনো বস্তু তার তিনটে অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, গ্যাসে। টু চেঞ্জ দ্য সাবস্টেন্স ফ্রম ওয়ান স্টেট টু আদার স্টেট ইজ কল্ড চেঞ্জ অফ স্টেট। তো একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে পরিবর্তন হওয়ারকেই বলা হয় ওই বস্তুটার অবস্থার পরিবর্তন। নেক্সট বলেছে for this either substance is heated or heat is extracted from the substance। বলেছে হয় ওই বস্তুটা থেকে হিট দেওয়া অথবা হিট বের করে নেওয়া। ঠিক আছে, বের করে নিয়ে ওই অবস্থার পরিবর্তন করা যায়। চেঞ্জ অফ স্টেট টেক্স প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। আর অবস্থার পরিবর্তন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। দেখো নিচে একটা শকের আকারে বলে দেওয়া আছে যে কোনো একটা বস্তু, ঠিক আছে, সলিড, লিকুইড এবং ভেপার তিনটি অবস্থায় যখন পরিবর্তন হয় তখন পরিবর্তন হওয়ার কোন অবস্থাকে কি বলে সেটা সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া আছে। প্রথমে দেখো বলেছে সলিড, বাঁ পাশে সলিড, মাঝখানে লিকুইড এবং ডান পাশে ভেপার। দেখো যখন বলেছে যে যদি সলিড থেকে মানে কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে চলে আসে তখন তাকে বলা হয় সাবলিমেশন। ঠিক আছে, বা ঊর্ধ্বপাতন। আর যদি ভেপার থেকে ডাইরেক্ট সলিডে চলে আসে তাহলে তাকে বলা হয় হোর ফ্রস্ট। ঠিক আছে, হোর ফ্রস্ট। নেক্সট তারপরে বলেছে দেখো যদি সলিড থেকে লিকুইডে আসে তখন তাকে বলা হয় ফিউশন অর মেল্টিং, মানে গলনাঙ্ক বলা হয়। এইবার যদি বলেছে যে তরল থেকে যদি কঠিনে চলে আসে তখন তাকে বলা হয় ফ্রিজিং বা সলিডিফিকেশন। নেক্সট তারপরে বলেছে দেখো যদি লিকুইড থেকে ভেপারে আসে তখন তাকে ভেপারাইজেশন বা বাষ্পায়ন বলে। আর ভেপার থেকে যদি লিকুইড আগে আসে তখন তাকে বলা হয় লিকুইডিফিকেশন বা কনডেনসেশন। ঠিক আছে, তো এটা গেল সংক্ষিপ্ত আকার। এবার নিচে চলো দেখি এটা সম্পর্কে বিস্তারিত জানি। ফার্স্ট বলেছে ফিউশন, দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইজ চেঞ্জ ফ্রম সলিড স্টেট টু লিকুইড স্টেট ইজ কল্ড ফিউশন। বলেছে কোনো একটা বস্তু যখন কঠিন থেকে তরল আসে তখন তাকে বলা হয় ফিউশন। ফিউশন টেক্স প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার কল্ড মেল্টিং পয়েন্ট। আর এই ফিউশনটা একটা নির্দিষ্ট তাপমাত্রা হয় তাকে বলা হয় গলনাঙ্ক। ঠিক আছে, যে তাপমাত্রায় এই ফিউশন সম্পন্ন হয় তাকে বলা হয় গলনাঙ্ক। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো ফ্রিজিং, মানে কঠিন মানে জমে যায় তরল থেকে, সেটাকে ফ্রিজিং বলে। এটা সম্পর্কে ডিটেলসে বলেছে দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইজ চেঞ্জ ফ্রম লিকুইড স্টেট টু সলিড স্টেট ইট কল্ড ফ্রিজিং। বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে তরল থেকে কঠিন পরিণত হয় তাকে ফ্রিজিং বলে। তাহলে ফ্রিজিং। তারপরে নেক্সট বলেছে টেক্স প্লেস এ ফিক্সড টেম্পারেচার কল্ড ফ্রিজিং পয়েন্ট। আর ফ্রিজিংটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে তাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট, যেটা এফপি ফর এ সাবস্টেন্স মেল্টিং পয়েন্ট ইকুয়ালস টু ফ্রিজিং পয়েন্ট। কোনো একটা বস্তুর মেল্টিং পয়েন্ট যা আর ফ্রিজিং পয়েন্ট সমান সমান তাই হবে। ঠিক আছে, এটাই বলেছে। নেক্সট মেল্টিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স চেঞ্জ উইথ দি চেঞ্জ ইন প্রেশার। আর কোনো বস্তুর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক পরিবর্তন হবে ওর চাপ যদি পরিবর্তন করা হয়। নেক্সট বলেছে মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স হুইচ কন্ট্রাক্ট ইন দি প্রসেস অফ ফিউশন ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার। তো কোনো একটা বস্তুর মেল্টিং পয়েন্ট কী করা হচ্ছে, যদি চাপ বাড়ানো হয় তাহলে ওর প্রেশার মানে চাপ বাড়ানো হয় তাহলে ওর ফিউশন মানে মেল্টিং পয়েন্ট কী হবে, কমে যাবে। যেমন বরফে চাপ দিলে ওর মেল্টিং পয়েন্ট কমে যায়। ঠিক আছে, নেক্সট বলছে মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স হুইচ এক্সপ্যান্ড ইন দ্য প্রসেস অফ ফিউশন অ্যাজ ওয়াক্স ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার। যেমন কিছু বস্তু আছে যার মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, বাড়ে যদি চাপ বাড়ানো হয়। ঠিক আছে, যেমন মোম। তারপরে নেক্সট বলছে উইথ অ্যাডিশন অফ ইম্পিউরিটি অ্যাজ সল্ট ইন আইস মেল্টিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স ডিক্রিজ। বলেছে বরফের মধ্যে যদি লবণ মানে ইম্পিউরিটি মেশানো হয়, ঠিক আছে, এখানে লবণকে ইম্পিউরিটি বলা হচ্ছে যা বিশুদ্ধতা মানে অবিশুদ্ধতা মেশানো হয়
কোনো একটা বস্তুর মধ্যে, তাহলে ওর মেল্টিং পয়েন্ট কমে যায়। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে ভেপারাইজেশন, স্পুটন যেটা, দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইজ চেঞ্জ ফ্রম লিকুইড স্টেট টু ভেপার স্টেট ইজ কল্ড ভেপারাইজেশন। কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে তরল থেকে বাষ্পে পরিণত হয় কোনো বস্তু, তাকে বলা হয় বাষ্পীভবন বা ভেপারাইজেশন। ওকে, ভেপারাইজেশন টেক্স প্লেস বাই টু মেথড, আর এই বাষ্পীভবন মানে দুই পদ্ধতিতে হয়ে থাকে। নাম্বার 1 ইভাপোরেশন আর নাম্বার 2 বয়লিং, মানে বাষ্পায়ন, আরেকটা হচ্ছে স্ফুটন। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো ইভাপোরেশন, যেটা সম্পর্কে ডিটেলসে জানি। দ্য প্রসেস অফ ভেপারাইজেশন হুইচ টেক্স প্লেস অনলি ওয়ান ফ্রম দ্য এক্সপোজড সারফেস অফ লিকুইড অ্যান্ড দ্যাট অল টেম্পারেচার ইজ কল্ড ইভাপোরেশন। দেখো ইভাপোরেশন কিন্তু সব তাপমাত্রায় হতে পারে, যে কোনো তাপমাত্রায় হতে পারে। ঠিক আছে, ইভাপোরেশন। আর এটা তরলের উপরিতল থেকে হয়ে থাকে, শুধুমাত্র উপরিতল। এটার সবথেকে ভালো উদাহরণ হলো শীতকালে পুকুরের জলে দেখবে একটা সাদা ধোঁয়ার মতো উঠতে থাকে, ওইটা ইভাপোরেশন। ওটা পুকুরের জলের উপরিতল থেকে বাষ্প ইভাপোরেশন হয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, এটা শীতকালেই দেখা যায়, গরমকালে দেখা যায় না, কারণ আর্দ্রতার তারতম্যের কারণে। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে ইভাপোরেশন কজেস কুলিং, আর ইভাপোরেশনের কারণে কিন্তু ঠান্ডা হয়। দিস ইজ হোয়াই ওয়াটার ইজ আর্থেন পট গেট কুলড ইন সামার। আর এই কারণের জন্যই গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে, কারণ মাটির কলসির গা বেয়ে অনবরত ইভাপোরেশন হতে থাকে, আর এই কারণে মাটির কলসের ভেতরে জলটা ঠান্ডা হয়ে থাকে। তারপরে নেক্সট বলেছে বয়লিং মানে স্পুটন, দ্য প্রসেস অফ ভেপারাইজেশন হুইচ টেক্স প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার অ্যান্ড ফ্রম হোল পার্ট অফ লিকুইড ইজ কল্ড বয়লিং। তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর বা তরলের কী হয়, ফুটতে শুরু করে এবং বাষ্প পরিণত হয়, এটাকে বয়লিং বলা হয়। আর এই বয়লিংটা ওই তরলের সম্পূর্ণ অংশ থেকে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বয়লিং তরলের সম্পূর্ণ অংশ থেকে হয়ে থাকে, আর ইভাপোরেশন তরলের ওপরি অংশ থেকে হয়ে থাকে। এখানে ডিফারেন্স আছে কিন্তু। ঠিক আছে, ইভাপোরেশন এবং বয়লিংয়ের মধ্যে। তারপরে নেক্সট বলেছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ বয়লিং টেক্স প্লেস ইজ কল্ড বয়লিং পয়েন্ট। আর যে তাপমাত্রায় স্ফুটন হয় তাকে বলা হয় বয়লিং পয়েন্ট। কনডেনসেশন মানে কনডেনসেশন যেটা বাষ্প থেকে মানে তরলে আসা, তাকে বলা হয় কনডেনসেশন। এখানে দেখো তাই বলেছে দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইজ চেঞ্জ ফ্রম ভেপার স্টেট টু লিকুইড স্টেট ইজ কল্ড কনডেনসেশন। যে বস্তু ওর বাষ্প থেকে তরলে পরিণত হয় তাকে বলা হয় কনডেনসেশন। তারপরে নেক্সট বলেছে বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার। তো কোনো একটা তরলের বয়লিং পয়েন্ট বাড়বে যদি চাপ বাড়ানো হয়। আর নেক্সট বলেছে বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ উইথ অ্যাডিশন অফ ইম্পিউরিটি। যদি ওই তরলের মধ্যে ইম্পিউরিটি মানে অবিশুদ্ধতা মিশানো হয়, তাহলে ওর বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট তারপর বলেছে লেটেন্ট হিট মানে লিন তাপ অর হিট অফ ট্রান্সফরমেশন, মানে যে তাপে অবস্থার রূপান্তর হয় সেটাকে বলা হয় হিট অফ ট্রান্সফরমেশন। নেক্সট বলেছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ এ ইউনিট মাস অফ সাবস্টেন্স অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ কল্ড লেটেন্ট হিট। বলেছে এমন একটা তাপমাত্রায় কোনো একটা বস্তুর আকারের পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয়ে যায়, তাকে বলা হয় লেটেন্ট হিট বা লিন তাপ, মানে যে তাপমাত্রায়। ঠিক আছে, মনে করো কোনো একটা বরফকে তাপ দেওয়া হলো এবং তাপ দিতে দিতে ওই বরফটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এসে গলে জলে পরিণত হয়ে যাবে। এবার বরফের আকার কেমন ছিল, মানে এক ক্রিস্টাল আকার ছিল, ওটা হয়ে থেকে একটা পরিবর্তন হয়ে তরলে পরিণত হয়ে গেল। এই যে তাপটা, ঠিক আছে, এই তাপটাকেই বলা হয় লেটেন্ট হিট, মানে যে তাপটা দিলাম ওতে। নেক্সট তারপর বলেছে ইফ কিউ হিট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ এ সাবস্টেন্স অফ মাস এম at a constant temperature and L is the latent heat, then Q equals to ml. বলেছে কিউ মানে যে অর্জিত তাপটা সেটা কিউ। ঠিক আছে, যেটা দিয়ে মানে তাপটা কি ওই লেটেন্ট হিট আর কি, যে তাপে ওই অবস্থার পরিবর্তন হবে সেটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। আর এম
ইকুয়ালস টু মাস মানে ভর, আর এল সমান সমান ওই ল্যাটেন্ট হিটটা, ঠিক আছে। তাহলে কিউ ইকুয়ালস টু এমএল। নেক্সট বলেছে এসআই ইউনিট অফ ল্যাটেন্ট হিট ইজ জুল পার কিলোগ্রাম, আর এই লিনতাপের এসআই একক কি, জুল পার কিলোগ্রাম। নেক্সট বলেছে অ্যানি ম্যাটেরিয়াল হ্যাজ টু টাইপ অফ ল্যাটেন্ট হিট, যে কোনো বস্তু দুই ধরনের ল্যাটেন্ট হিট আছে। তো ফার্স্ট বলেছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আর সেকেন্ড হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। একটা হচ্ছে গলনের লিনতাপ ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আরেকটা হলো ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন মানে বাষ্পীভবনের লিনতাপ। তো ফার্স্ট ল্যাটেন্ট হিট অফ ফিউশন সম্পর্কে জানি। দেখো কি বলেছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি টু কনভার্ট ইউনিট মাস অফ এ সাবস্টেন্স ফ্রম সলিড স্টেট টু লিকুইড স্টেট অ্যাট ইটস মেল্টিং পয়েন্ট। বলেছে ওর কোন একটা বস্তু যে তাপমাত্রায় পরিবর্তিত হয়ে যাবে ওর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়, একটা মানে ওই কঠিন মানে ওই বস্তুটার নির্দিষ্ট গলনাঙ্কে, তাকে বলা হয় গলনের লিনতাপ। নেক্সট বলেছে ইট ইজ অলসো দ্য অ্যামাউন্ট অফ হিট রিলিজড বাই ইউনিট মাস অফ লিকুইড হোয়েন চেঞ্জ ইন্টু সলিড অ্যাট ইটস ফ্রিজিং পয়েন্ট। আর যখন ওর থেকে মানে হিট দেওয়া হবে তখন ও কী করবে, ও হিটটা মানে হিট যখন ওর থেকে বের করে নেওয়া হবে তখন, ঠিক আছে, ও কী করবে, লিকুইড হয়ে যাবে। এবং যখন ওর থেকে হিটটা কী করা হবে, যখন ওকে হিট দেওয়া হবে তখন ও কঠিন থেকে তরলে পরিণত হবে। কিন্তু যখন ওর থেকে হিট নিয়ে নেওয়া হবে তখন ও কঠিন থেকে আবার তরল থেকে আবার মানে কঠিনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, এটাই বলেছে এখানে। নেক্সট তারপরে বলেছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন মানে বাষ্পীভবনের লিনতাপ, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য ইউনিট মাস অফ এ সাবস্টেন্স ফ্রম লিকুইড স্টেট টু ভেপার স্টেট অ্যাট ইটস বয়লিং পয়েন্ট। বলেছে ওর নির্দিষ্ট স্ফুটনাঙ্কে কোনো একটা বস্তুকে যখন তাপ দেওয়া হবে তখন ওই বস্তুটা তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন বলা হয় ওটা ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন বা বাষ্পীভবনের লিনতাপ। নেক্সট বলেছে ইট ইজ অলসো দ্য অ্যামাউন্ট অফ হিট রিলিজড, যখন ওর মধ্যে থেকে হিট মানে দেওয়া হবে ওয়েন ইউনিট মাস অফ ভেপার ইজ চেঞ্জড ইন্টু লিকুইড, তখন ওটা পরিবর্তন হয়ে তরলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো একটা ছক ল্যাটেন্ট হিট অফ ওয়াটার মানে জলের লিনতাপ। ফার্স্ট বলেছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে গলনের লিনতাপ, জলের গলনের লিনতাপ। ক্যালোরিতে বললে তখন হবে 80 ক্যালোরি পার গ্রাম, আর জুল পার কেজিতে হবে 336 মাল্টিপ্লাই 10 তার পাওয়ারে 3 জুল পার কেজি। আর ভেপারাইজেশন 540 ক্যালোরি পার গ্রাম হবে, আর জুল পার কেজি তো হবে 2256 গুণ 10 তার পাওয়ারে 3 জুল পার কেজি, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে সাবলিমেশন মানে ঊর্ধ্বপাতন। দ্য সাবলিমেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্সন অফ এ সলিড ডাইরেক্টলি ইন্টু ভেপার। আর ঊর্ধ্বপাতন হলো একটা প্রক্রিয়া যেখানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। নেক্সট বলেছে সাবলিমেশন টেক্স প্লেস হোয়েন বয়লিং পয়েন্ট ইজ লেস দ্যান মেল্টিং পয়েন্ট। আর সাবলিমেশন কখন হবে, যখন ওর বয়লিং পয়েন্ট কম হবে মেল্টিং পয়েন্ট গলনাঙ্কের থেকে, ঠিক আছে। গলনাঙ্কের থেকে যখন বয়লিং পয়েন্ট মানে স্ফুটন কম হবে তখন ওই সাবলিমেশনটা ঘটে থাকে। নেক্সট তারপরে বলেছে সাবলিমেশন ইজ শোন বাই কম্ফুর অর আইস ইন ভ্যাকিউম। আর এই ঊর্ধ্বপাতনটা মানে মূলত দেখা যায় কফুর এবং বরফের, ঠিক আছে, বরফের মধ্যে যেটা শূন্য অবস্থায় থাকে। নেক্সট বলেছে হোর ফ্রস্ট। তো হোর ফ্রস্ট আগে আমরা জেনেছি, তো এখানে ডিটেলসে জানি। হোর ফ্রস্ট ইজ জাস্ট দ্য রিভার্স প্রসেস অফ সাবলিমেশন। আর হোর ফ্রস্টটা কি, সাবলিমেশনের ঠিক উল্টো মানে বিপরীত। ইট ইজ দ্য প্রসেস অফ ডাইরেক্ট কনভার্সন অফ ভেপার ইন্টু সলিড। আর এইখানে বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হয়ে যায় এই হোর ফ্রস্টে। Steam produced more severe burn than water at same temperature because internal energy of steam is more than that of water at same temperature due to latent heat. দেখো বলেছে একই তাপমাত্রায় গরম জল এবং একই তাপমাত্রায় বাষ্প, এই দুটোর মধ্যে কিন্তু বাষ্পটা বেশি আমাদের ক্ষতিগ্রস্ত করবে, কারণ বাষ্পের মধ্যে বেশি পরিমাণে ল্যাটেন্ট হিট আছে গরম জলের তুলনায়, এটাই বলেছে এখানে। নেক্সট বলেছে রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা। Relative humidity is defined as the ratio of amount
of water vapor present in a given volume of atmosphere to the amount of water vapor required to saturate the same volume at same temperature। বলেছে আপেক্ষিক আর্দ্রতা হলো এটাকে সংজ্ঞায়িত করা যায় একটা অনুপাত আকারে। বলেছে একক আয়তনের মধ্যে একক তাপমাত্রায় মানে সেম তাপমাত্রায় এবং সেম আয়তনের কোনো একটা বাতাসের মধ্যে যতটা পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে আর যতটা পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন ওই বাতাসকে সম্পৃক্ত করতে তার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, নেক্সট বলেছে দ্য রেশিও ইজ মাল্টিপ্লাইড বাই 100 টু এক্সপ্রেস দ্য রিলেটিভ হিউমিডিটি ইন পার্সেন্টেজ। আর ওই যে অনুপাতটা, এই অনুপাতের সাথে যদি আমি 100 গুণ করি তাহলে ওটা শতাংশে প্রকাশ হয়। আর রিলেটিভ হিউমিডিটিকে মূলত পার্সেন্টেজেই প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট বলেছে রিলেটিভ হিউমিডিটি ইজ মেজার্ড বাই হাইগ্রোমিটার। আর আপেক্ষিক আর্দ্রতা মূলত এটাকে মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, তোমরা সবাই জানো। নেক্সট বলেছে রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। তো আপেক্ষিক আর্দ্রতা বাড়ে যদি তাপমাত্রা বাড়ে তবেই। ঠিক আছে, নেক্সট বলেছে এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং মানে বাতাসকে নির্দিষ্ট শর্তে আনা, তাকে বলা হয় এয়ার কন্ডিশনিং এর বাংলা। এয়ার কন্ডিশনিং এর শর্ট ফর্ম হলো এ এবং সি। ঠিক আছে, এসি। ওকে, তো চলো এয়ার কন্ডিশনিং সম্পর্কে বিস্তারিত কি বলেছে দেখি। ফর হেলদি অ্যান্ড ফেভারেবল অ্যাটমসফিয়ার অফ হিউম্যান বিং, মানে সুস্বাস্থ্য এবং বেশ আরামদায়ক একটা বায়ুমণ্ডল মানুষের জন্য। দ্য কন্ডিশন আর অ্যাজ ফলোজ, যেই নির্দিষ্ট শর্তগুলো লক্ষ্য করে। ফার্স্ট বলেছে টেম্পারেচার। টেম্পারেচারকে একটা নির্দিষ্ট সীমানায় আনা তবে কমফোর্ট মনে হবে, যেমন 23 থেকে 25 এখানে মানুষ কমফোর্ট মনে করে এই টেম্পারেচারের মধ্যে। নেক্সট বলেছে রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা থাকবে 60 থেকে 65%। নেক্সট বলেছে স্পিড অফ এয়ার, বাতাসের গতিবেগ কত থাকবে, ফ্রম 0.75 মিটার পার মিনিট অর টু 2.5 মিটার পার মিনিট। এই রেঞ্জের মধ্যে বাতাসের গতিবেগ থাকলে মানুষ কমফোর্ট মনে করে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আনাকেই বলা হয় এয়ার কন্ডিশনিং, মানে বাতাসকে এই অবস্থায় আনাকেই বলা হয় বাতাসের শর্ত, যা ইংরেজিতে এয়ার কন্ডিশনিং। নেক্সট বলেছে থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সটা মূলত তাপগতীয়বিদ্যা মানে তাপ সম্পর্কে আলোচনাকে বলা হয় থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স মানে থার্মোডাইনামিক্সের 3টে সূত্র আছে। তো প্রথম সূত্র বলেছে দ্য হিট এনার্জি গিভেন টু এ সিস্টেম ইজ ইউজড ইন দি ফলোইং টু ওয়েজ। আর তাপশক্তি দেওয়া হয় সিস্টেম মানে একটা, এখানে সিস্টেম বলতে একটা যন্ত্রই বলা হয়, যে একটা সিস্টেমের মধ্যে যখন হিট এনার্জি দেওয়া হয় তখন দুটো পদ্ধতিতে কাজ করে। ফার্স্ট বলেছে ইনক্রিজিং দ্য টেম্পারেচার অ্যান্ড হেন্সড ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম, হয় টেম্পারেচারটা বাড়িয়ে দেবে, ঠিক আছে, এবং ইন্টারনাল এনার্জি মানে অন্তর্নিহিত শক্তি, ঠিক আছে, অন্তর্নিহিত শক্তি এবং তাপমাত্রা বাড়িয়ে দেবে ওই যন্ত্রের। নেক্সট বলেছে ইন ডুইং ওয়ার্ক বাই দ্য সিস্টেম, আর ওই সিস্টেম দ্বারা যে কাজটা করা হয়। এবার দেখো এইখানে একটা ইকুয়েশন দিয়েছে, তার আগে এই ইকুয়েশনের কোন সিম্বলকে কি ইন্ডিকেট করে সেটা সম্পর্কে আগে বলে দিয়েছে। দেখো বলেছে ইফ ডেল্টা কিউ ইকুয়ালস টু হিট এনার্জি গিভেন টু দ্য সিস্টেম, মানে ডেল্টা কিউ এটা ইন্ডিকেট করে যতটা তাপশক্তি দেওয়া হয় ওই সিস্টেমে মানে যন্ত্রের মধ্যে, আর ডেল্টা ইউ ইকুয়ালস টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম, আর ওই সিস্টেমের অন্তর্নিহিত যে শক্তি কতটা বাড়িয়ে দিচ্ছে সেটা ডেল্টা ইউ দিয়ে প্রকাশ করা হয়। আর নেক্সট বলেছে ডেল্টা ডাব্লু ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর ডেল্টা ডাব্লু যেটা ওই সিস্টেম কতটা পরিমাণ কাজ করছে সেটা নির্দেশ করে। নেক্সট বলেছে এইবার ইকুয়েশনটা দেখো, দেন ডেল্টা কিউ ইকুয়ালস টু মানে যতটা পরিমাণ তাপ দিচ্ছে ওই সিস্টেম ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, ঠিক আছে। তাহলে ওই সিস্টেমটা যতটা পরিমাণ তাপ দিচ্ছে এইটা বের করার জন্য আমাকে ওই সিস্টেমের ভেতরে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে মানে বাড়ছে সেটার যোগফল, আর ওই সিস্টেম যতটা কাজ করছে এই দুটোর যোগফলকেই আমরা যদি করি তাহলে ওই সিস্টেম কতটা পরিমাণ তাপ জেনারেট করছে সেটা বেরিয়ে যাবে। তারপরে দেখো বলেছে ইজ দ্য ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার এটা হচ্ছে প্রথম গাণিতিক সূত্র, ঠিক আছে। নেক্সট বলেছে ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম মে বি পোটেনশিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক এনার্জি, আর অন্তর্নিহিত যে শক্তি থাকে ওই সিস্টেমের ওইটা হয় স্থিতিশক্তি হবে আর নয় গতিশক্তি হবে, ঠিক আছে।
দুটোই হতে পারে। নেক্সট বলেছে কাইনেটিক এনার্জি অ্যারাইজেস ডিউ টু দ্য মলিকিউলার মোশন হুইচ মে বি ট্রানজিশনাল, রোটেশনাল আর ভাইব্রেশনাল। তো গতিশক্তি মূলত ওইখানে সিস্টেমের মধ্যে উৎপত্তি হয় ওই সিস্টেমের অণুগুলির ঘূর্ণনের ফলে, ভাইব্রেশনের ফলে এবং ট্রান্সলেশনের ফলে, ঠিক আছে, মানে দৈর্ঘ্যের কারণে আর কি। নেক্সট বলেছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটার সমান সমান বলা যেতে পারে যে শক্তির সংরক্ষণ সূত্রের, ঠিক আছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র এ দুটো সমান। নেক্সট বলেছে আইসোথার্মাল প্রসেস বা সমতাপীয় প্রক্রিয়া। ইফ দ্য চেঞ্জ আর taking place in a system in such a way the temperature of the system remain constant throughout the change, then the process is said to be isothermal। বলেছে পরিবর্তনটা এমনভাবে আসবে ওই সিস্টেমের মধ্যে যে তাপমাত্রার একই থাকবে পুরো ওই প্রক্রিয়া মানে সম্পন্ন হওয়ার সময়, মানে ওই সিস্টেমের যে প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়াটা পুরো সম্পন্ন হওয়ার সময় ওই তাপমাত্রা একদম সেম মানে ধ্রুবক থাকবে, ঠিক আছে। দেন দ্য প্রসেস ইজ সেড টু বি আইসোথার্মাল, তখন ওই প্রক্রিয়াকে বলা হবে আইসোথার্মাল বা সমতাপীয় প্রক্রিয়া। নেক্সট বলেছে মানে এক কথায় বলা যেতে পারে যে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে। আর নেক্সট বলেছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এইখানে দেখো অ্যাডিয়াবেটিক প্রসেসটা আমি আগে অল্প হিন্টস দিয়ে দিয়েছি, এখানে আরেকটু ডিটেলসে বলে দিই। অ্যাডিয়াবেটিক হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ওই বস্তুটা না বাইরে থেকে কোনো হিট নেবে না বাইরে মানে হিট দেবে, ঠিক আছে, এমন একটা মানে দেবেও না নেবেও না, এমন একটা প্রসেসকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। এবার ডিটেলসে জানি। বলেছে কি বলেছে if the change are taking place in a system in such a way that there is no exchange of heat energy between the system and the surrounding। বলেছে এই পদ্ধতিতে ওই বস্তুটা হিটের কোনো এক্সচেঞ্জ করবে না, মানে হিট আদান প্রদান করবে না, মানে বাইরে থেকে নেবেও না আর বাইরে দেবেও না। দেন দ্য প্রসেস ইজ সেড টু বি অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা রেফ্রিজারেশন সিস্টেমে মানে এয়ার কন্ডিশনিংয়ে বা এসিতে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে ইফ কার্বন ডাইঅক্সাইড ইজ সাডেনলি এক্সপ্যান্ডেড ইট ইজ চেঞ্জড ইন্টু ড্রাই আইস। বলেছে যে কার্বন ডাইঅক্সাইড যদি হঠাৎ করে বিস্তার হয় তাহলে ওটা পরিবর্তন হয়ে কঠিন কার্বনে মানে কঠিন বরফে পরিণত হয়ে যাবে বা শুকনো বরফে পরিণত হবে, ঠিক আছে। নেক্সট বলেছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এটা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসের একটা উদাহরণ, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কি বলেছে ডিটেলসে দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক গ্যারান্টিস দ্যাট ইন এ থার্মোডাইনামিক্স প্রসেস এনার্জি উইল বি কনজার্ভ। আর প্রথম সূত্র মানে তাপগতিবিদ্যার এখানে গ্যারান্টি দেয় যে তাপগতিবিদ্যার এই প্রক্রিয়ায় এনার্জি সংরক্ষিত হবে। বাট দিস ল ডাজ নট টেল ওয়েদার এ গিভেন প্রসেস ইন হুইচ এনার্জি ইজ কনজার্ভ উইল টেক প্লেস অর নট। কিন্তু এই সূত্র বলে না যে ওই তাপগতিবিদ্যার যে শক্তি সংরক্ষিত হবে কি হবে না, ঠিক আছে। নেক্সট বলেছে যে দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স গিভস দ্য অ্যান্সার। আর এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই উত্তরটা দিয়ে থাকে। নেক্সট বলেছে থ্রু দিস ল ক্যান বি স্টেট ইন ম্যানি ফর্মস, দ্য ফলোয়িং টু ফর্ম আর ওর্থ মেনশনিং। আর এই 2 নম্বর যে সূত্রটা আছে এই সূত্রের অনেক বিবৃতি আছে কিন্তু তার মধ্যে সবথেকে দুটো হচ্ছে বিখ্যাত মানে খুবই গুরুত্বপূর্ণ দুটো। তা এই দুটো কার কি সূত্র দেখো, ফার্স্ট বলেছে কেলভিনস ল মানে কেলভিনস স্টেটমেন্ট, কেলভিনের বিবৃতি। আর সেকেন্ড হচ্ছে ক্লসিয়াস বিবৃতি মানে ক্লসিয়াস স্টেটমেন্ট। তো এই দুটো সবথেকে বেশি পপুলার আর মানে গ্রহণযোগ্য, ঠিক আছে। তো চলো কেলভিন স্টেটমেন্ট কি বলেছে হোল অফ দ্য হিট ক্যান নেভার বি কনভার্টেড ইনটু ওয়ার্ক। আর সম্পূর্ণ কাজ মানে তাপটা কোনো একটা সিস্টেমের সম্পূর্ণ তাপটা কখনোই কাজে রূপান্তরিত হতে পারে না। এটা কার বিবৃতি? কেলভিনের বিবৃতি, ভালো করে মনে রাখো। নেক্সট বলেছে ক্লসিয়াস স্টেটমেন্ট মানে ক্লসিয়াসের বিবৃতি কি বলেছে হিট বাই ইটসেলফ ক্যান নট ফ্লো ফ্রম এ বডি অ্যাট লোয়ার টেম্পারেচার টু এ হায়ার টেম্পারেচার বডি। আর তাপ নিজের থেকে কখনোই কম তাপমাত্রার কোনো স্থান থেকে বেশি তাপমাত্রার স্থানে যেতে পারে না, ঠিক আছে।
নেক্সট বলেছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন দেখো একটা যন্ত্র, ঠিক আছে, এটা সম্পর্কে বিস্তারিত জানি। নেক্সট দেখো বলেছে হিট ইঞ্জিন ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট হিট এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি কন্টিনিউয়াসলি থ্রু এ সাইক্লিক প্রসেস। তাহলে আগেই বলেছি যে হিট ইঞ্জিন একটা যন্ত্র যেটা কিনা তাপশক্তিকে রূপান্তরিত করে যান্ত্রিক শক্তিতে, ঠিক আছে, আর এটা কিন্তু অনবরত একটা বৃত্তাকার প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। নেক্সট বলেছে এভরি হিট ইঞ্জিন বেসিক্যালি কনসিস্ট অফ দ্য থ্রি পার্টস। প্রত্যেক হিট ইঞ্জিনের সাধারণত তিনটে অংশ আছে। নাম্বার 1 সোর্স, নাম্বার 2 সিঙ্ক, আর নাম্বার 3 এ ওয়ার্কিং সাবস্টেন্স। সোর্স যেটা যে বস্তুটা খুব গরম থাকে সেটা সোর্স, আর সিঙ্ক যে বস্তুটা খুব ঠান্ডা থাকে সেটা সিঙ্ক, আর ওয়ার্কিং সাবস্টেন্স মানে যে বস্তুর ওপর কাজ করে মানে সেটাকে বলা হয় ওয়ার্কিং সাবস্টেন্স, ঠিক আছে। নেক্সট বলেছে হিট ইঞ্জিন মে বি ডিভাইডেড ইন্টু 2 টাইপস। আর হিট ইঞ্জিনকে তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার করে নাও, হিট ইঞ্জিনের তিনটে অংশ আছে, কিন্তু নেক্সট আবার বলেছে হিট ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। নাম্বার 1 বলেছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, মানে অন্তর্নিহিত দহনের হয় যে ইঞ্জিনের, আর এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন মানে বাইরে দহন হয় যে ইঞ্জিনের। তো ইন্টারনাল কম্বাসন হিট ইঞ্জিন কোনগুলো দেখো, এর এক্সাম্পল সমেত এটা বুঝিয়ে দিচ্ছি। ইন দিস ইঞ্জিন হিট ইজ প্রডিউসড ইন দি ইঞ্জিন ইটসেলফ। আর ইন্টারনাল মানে ইঞ্জিনের ভেতরে যে হিটটা তৈরি হয় মানে তাপটা তৈরি হয় সেটা ইঞ্জিন নিজেই তৈরি করে, ঠিক আছে। এক্সাম্পল অটো ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন, ঠিক আছে, পেট্রোল ইঞ্জিন বা অটো ইঞ্জিন একই নাম, হ্যাঁ। এইসব ইঞ্জিন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আর এর এফিসিয়েন্সি বলেছে 52%, ঠিক আছে। আর নেক্সট বলেছে ডিজেল ইঞ্জিন, এর এফিসিয়েন্সি 64%। তার আরেক ধরনের ইঞ্জিন আছে যার নাম ডিজেল ইঞ্জিন, যার এফিসিয়েন্সি 64। নেক্সট বলেছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেটা বাইরে দহন করা হয় যেসব ইঞ্জিনের সেই সব ইঞ্জিন। ডেফিনেশন কী বলেছে, ইন দিস ইঞ্জিন হিট ইজ প্রডিউসড আউটসাইড দ্য ইঞ্জিন। আর এই ধরনের ইঞ্জিনের ক্ষেত্রে তাপটা ইঞ্জিনের বাইরে তৈরি করা হয়, ঠিক আছে। যেমন স্টিম ইঞ্জিন ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সটার্নাল ইঞ্জিন, ঠিক আছে। স্টিম ইঞ্জিন কয়লার ট্রেনগুলো যেগুলো, ঠিক আছে, ওর কয়লাগুলো বাইরে পোড়ানো হতো কিন্তু স্টিমটা ভেতরে পিস্টনে চাপ দিয়ে চাকা করাতো। তো স্টিম ইঞ্জিন এর ক্ষেত্রে বাইরে তাপ তৈরি করা হয়, আর এর এফিসিয়েন্সি অনেক কম, 20% মোটে, ঠিক আছে। এবার নেক্সট দেখো বলেছে রিভার্সিবল কার্নট হিট ইঞ্জিন। তো রিভার্সিবল কার্নট হিট ইঞ্জিন এটাও এক ধরনের হিট ইঞ্জিন যেটা রেফ্রিজারেশনে ব্যবহার করা হয়ে থাকে। এটা সম্পর্কে অনেকেরই অজানা। তো দেখো কি বলেছে, অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন হুইচ ইজ ফ্রি ফ্রম অল দি ইনপারফেকশন অফ প্র্যাকটিক্যাল রিভার্সিবল হিট ইঞ্জিন ইজ কল্ড কার্নট হিট ইঞ্জিন। তো এটা একটা আদর্শ ইঞ্জিন, ঠিক আছে, আদর্শ তাপ ইঞ্জিন যেটা কিনা সব ধরনের ইমপারফেকশন এবং প্র্যাকটিক্যাল বিকৃতি থেকে মুক্ত, তাকে বলা হয় কার্নট হিট ইঞ্জিন। নেক্সট বলেছে দ্য ওয়ার্কিং সাবস্টেন্স অফ আইডিয়াল হিট ইঞ্জিন আন্ডারগোজ এ সাইকেলিক অপারেশন কল্ড কার্নট সাইকেল। তো এই হিট ইঞ্জিনটা একটা আদর্শ হিট ইঞ্জিনের নিচে পড়ে মানে আন্ডারে আসে, আর এটা কাজ করে একটা বৃত্তাকার পথে, ঠিক আছে। আর এর জন্য একে বলা হয় কার্নট সাইকেল, ঠিক আছে। এফিসিয়েন্সি অফ আইডিয়াল কার্নট হিট ইঞ্জিন, তো একটা আদর্শ কার্নট হিট ইঞ্জিনের দক্ষতা মেজার করার জন্য একটা ফর্মুলা দিয়েছে। দেখো n ইকুয়ালস টু এনকে, ঠিক আছে, ডিনোটেড করা হয় এফিসিয়েন্সি হিসাবে 1 - T2/T1, ঠিক আছে। এখানে T1 আর T2 কী সেটা ডিটেলসে পরে দেখো দিয়েছে। T1 অ্যান্ড T2 ইজ বিং দ্য টেম্পারেচার অফ সোর্স অ্যান্ড সিঙ্ক। আগে বলেছিলাম যে একটা হিট ইঞ্জিনের তিনটে পার্ট, তো প্রথম পার্টটা ছিল সোর্স আর সিঙ্ক, ঠিক আছে। তো সেটাই হচ্ছে T1 অ্যান্ড T2। এটা দিয়ে অনেক ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থাকে, তো এটা ভালো করে দেখে নাও যে এফিসিয়েন্সি বের করার, ঠিক আছে, 1 - T2/T1, ঠিক আছে। নেক্সট বলেছে কার্নট থিওরিয়াম, কার্নটের বিবৃতি যেটা। নাম্বার 1 বলেছে অল দি রিভার্সিবল কার্নট হিট ইঞ্জিন অপারেটিং বিটুইন দ্য সেম সোর্স অ্যান্ড সিঙ্ক হ্যাভ সেম এফিসিয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ ওয়ার্কিং সাবস্টেন্স। তো সব রিভার্সিবল হিট ইঞ্জিনগুলো যেগুলো মানে একই সোর্স এবং সিঙ্কের মধ্যে কাজ করে সেগুলোর এফিসিয়েন্সি একই, ঠিক আছে। নেক্সট বলেছে নো হিট ইঞ্জিন অপারেট বিটুইন টু গিভেন টেম্পারেচার
কোনো হিট ইঞ্জিন দুটো দেওয়া তাপমাত্রায় কাজ করে না, উইল হ্যাভ মোর এফিসিয়েন্সি, যার অনেক বেশি কর্মদক্ষতা আছে, দেন এ রিভার্সিবল হিট ইঞ্জিন অপারেটিং বিটুইন দ্য সেম টু টেম্পারেচার, যেটা রিভার্সিবল হিট ইঞ্জিন দুটো একই তাপমাত্রার কাজ করে। নেক্সট বলেছে রেফ্রিজারেটর আর হিট পাম্প। তো রেফ্রিজারেটর আর হিট পাম্প কিন্তু একই জিনিস, ঠিক আছে। রেফ্রিজারেটরের আরেক নাম হিট পাম্প। কেন এটার হিট পাম্প নাম হলো, দেখো ডিটেলসে বলা আছে। এ রেফ্রিজারেটর ইজ অ্যান অ্যাপারেটাস হুইচ ট্রান্সফার হিট এনার্জি ফ্রম কোল্ড টু এ হট বডি অ্যাট দ্য এক্সপেন্স অফ এনার্জি সাপ্লাইড বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট। তো একটা রেফ্রিজারেটর হলো একটা তাপ শক্তিকে স্থানান্তর করার একটা প্রক্রিয়া, আর তাপটা ঠান্ডা স্থান থেকে মানে ঠান্ডা জায়গা থেকে গরম দিকে মানে বাইরে মানে রেফ্রিজারেটরের ভেতরে ঠান্ডা থেকে ওই ভেতর থেকে হিটটা বাইরে কি গরম থাকে রেফ্রিজারেটরের তুলনায়, ওই বাইরে স্থানান্তর করে দেয়। আর এই কাজটা, ঠিক আছে, একটা ফ্লুইড, ঠিক আছে, ওই ফ্লুইডটাকে এক্সটার্নাল সাবস্টেন্স বলা হয় বা এক্সটার্নাল এজেন্ট বলা হয়, ঠিক আছে, বা অতিরিক্ত একটা সাবস্টেন্স যে কিনা ওই কাজটা করে থাকে। নেক্সট বলেছে দ্য ওয়ার্কিং সাবস্টেন্স হিয়ার ইজ কল্ড রেফ্রিজারেন্ট। তো যে বস্তুটা মানে ওই তাপটা ভেতর থেকে বাইরে নিয়ে আসে, এই বস্তুটার নাম হলো রেফ্রিজারেন্ট, ঠিক আছে। এটা একটা বিশেষ অবস্থায় থাকে, বিশেষ অবস্থায় ট্রিটমেন্ট করা থাকে, আর ওর স্টেট সবসময় পরিবর্তন হয়, মানে অবস্থার পরিবর্তন হয়। ওটা একবার তরল, একবার বাষ্প এবং একবার লিকুইড হয়ে যায়। এইভাবে কন্টিনিউ ওর অবস্থার পরিবর্তন করতে থাকে, ঠিক আছে। এখানে তারপরে নেক্সট বলেছে দেখো ইন অ্যাকচুয়াল রেফ্রিজারেটর ভেপারস অফ ফ্রেয়ন। তো রেফ্রিজারেটর যে অ্যাকচুয়াল ওটা থাকে ফ্রেয়ন থাকে, ফ্রেয়নের বাষ্প, ঠিক আছে, যার ফর্মুলা হলো CCl2F2 অ্যাক্টস অ্যাজ রেফ্রিজারেন্ট, যেটা রেফ্রিজারেন্ট হিসাবে কাজ করে। তো দেখো CCl2F2 এটা কেমিক্যাল ফর্মুলা ফ্রেয়নের, যেটা বিশেষ অবস্থায় ট্রিটমেন্ট করে এইভাবে কেমিক্যাল ফর্মুলায় নিয়ে আসছে। আর এর সাংকেতিক নাম হলো R22, মানে আর মিনস রেফ্রিজারেন্ট 22, R22, ঠিক আছে। অনেক ধরনের রেফ্রিজারেন্ট আছে, তবে এটা সবথেকে বেশি বর্তমানে প্রচলিত, ঠিক আছে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি।